আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে অ্যাকাউন্টিং এর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ভাইয়া, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে টপিকের ম্যাথ করতে যাচ্ছি, এটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা ইতিমধ্যেই ব্যাংক সমন্বয় বিবরণীর তিনটি বেসিক ক্লাস করে ফেলছি। আজকে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর চতুর্থ নম্বর ক্লাস, এবং আজকে আমরা করতে যাচ্ছি একটি বোর্ড সলভ, অর্থাৎ একটি বোর্ডে যে অঙ্কটা আসছিল আমরা সেই ম্যাথটি আজকে সলভ করতে যাচ্ছি। তো ক্লাসটি কন্টিনিউ করো। ভাইয়া, আজকে আমরা যেটি করতেছি এটি হচ্ছে ঢাকা বোর্ড 2021। ঢাকা বোর্ড 2021 সালে যে প্রশ্নটি আসছিল সেটি হচ্ছে এখানেই দিছি, দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ 87,300 টাকা। ভাইয়া, আমরা গত ক্লাস দেখছিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বললে আমরা সেটিকে ডেবিট করে দিব। তাহলে আমরা একে কি করব ভাইয়া? ডেবিট করব। ডেবিট, ওকে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ 87,300 টাকা, যাকে আমরা ডেবিট করতেছি। এরপরে হচ্ছে আমাদের পাঁচটি পয়েন্ট দিয়ে দিছে বা পাঁচটি লাইন দিয়ে দিছে। এই পাঁচটি আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। আমরা যে কোনো প্রশ্ন করার আগে বা যে কোনো অঙ্ক করার আগে আগে আমরা প্রশ্নটাকে সুন্দর করে বিশ্লেষণ করে নেব। তাহলে আমরা ম্যাথটা খুব সহজে এবং শর্ট টাইমের ভিতর করতে পারবো। দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমি আবারও বলতেছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অলওয়েজ ডেবিট হয়। যখনই এটা তুমি প্রথম লাইনে দেখবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তখন সেটাকে ডেবিট ধরবা। এরপরে এসো, এক নম্বরে দিছে ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ 350 টাকা। ভাইয়া, আমরা আগের দিন দেখছিলাম যে ব্যাংকের টাকা বাড়লে ডেবিট হবে বা ক্রেডিট হবে, আবার ব্যাংকের টাকা হ্রাস পাইলে আরেকটা জিনিস হবে, ঠিক আছে? তো দেখো, এখানে বলছে ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ মানে কি? ব্যাংকের টাকা বাড়ে নাকি কমে? অবশ্যই কমে। চার্জ করে নেয়, আমরা বলি না যে চার্জ করে নিচ্ছে, তাহলে চার্জ করে নেওয়া মানে ব্যাংকের টাকা কমে যাওয়া। আর ব্যাংক কখন কমে? ব্যাংকের টাকা যখন কমে যায় তখন কি হয়? ব্যাংকের টাকা কমে গেলে করে ডেবিট, ওকে। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি তখন আমাদের দুটা জিনিস মনে রাখবা, যে ব্যাংক বাড়লে বাড়লে করে ক্রেডিট, আর কমলে করে ডেবিট। কমলে করে ডেবিট, ওকে। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ যখন করবে তখন ব্যাংক হ্রাস পাবে, আর ব্যাংক যখন হ্রাস পাবে তখন ব্যাংক হবে ডেবিট। আমরা এটাকে ডেবিট দিব। দেখো, ব্যাংক করতেছে ডেবিট, আর সংশোধনের জন্য নগদান করবে ক্রেডিট। প্রতিটা এন্ট্রিতে একটা ডেবিট হয় এবং একটা ক্রেডিট হয়। আমরা যদি প্রথমটা বের করতে পারি তাহলে পরেরটা হচ্ছে তার বিপরীত। তাহলে আমরা কি বুঝলাম? ব্যাংক সার্ভিস চার্জ 350 টাকা। ব্যাংক যখন সার্ভিস চার্জ করতেছে অর্থাৎ ব্যাংকের টাকা কমে যাচ্ছে, যখন ব্যাংকের টাকা কমে যায় তখন ব্যাংক করে ডেবিট, সংশোধনের জন্য নগদান করবে ক্রেডিট, ওকে। আমি আবারও দেখাই, ব্যাংক সার্ভিস চার্জের ফলে ব্যাংক হ্রাস পায় বা ব্যাংকের টাকা কমে যায়। ব্যাংক যখন কমে যাবে, এই যে ব্যাংক যখন কমে যাবে তখন করবে ডেবিট। ব্যাংক কমে যাওয়ার ফলে আমরা ডেবিট করছি, সংশোধনের জন্য নগদ করবে ক্রেডিট, ওকে। এরপরে দ্বিতীয় নম্বরে আসো, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে। ভাইয়া, ব্যাংক যখন পরিশোধ করতেছে, ভালো করে বোঝো, ব্যাংক যখন পরিশোধ করে দিচ্ছে তাহলে ব্যাংকের টাকা অবশ্যই কমে যাচ্ছে। আবার দেখো, ব্যাংক যখন পরিশোধ করতেছে, ব্যাংক কোনো একজন মানুষকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানকে কি করতেছে? পরিশোধ করে দিচ্ছে। যখন পরিশোধ করতেছে ব্যাংকের হিসাব থেকে টাকা কমে যাচ্ছে, আর আমরা জানি যে কমে গেলে অবশ্যই তাকে আমরা ডেবিট করব। তাহলে দ্বিতীয় নাম্বারেও আমরা ব্যাংকে ডেবিট করতেছি। দেখো, ব্যাংকে করতেছি ডেবিট, আর সংশোধনের জন্য নগদানকে করতেছি ক্রেডিট। এটাও কি বুঝতে পারছো? তাহলে আমরা এক নম্বরে দেখতে পেলাম যে ব্যাংক সার্ভিস চার্জ, যার মাধ্যমে ব্যাংক হ্রাস পাচ্ছে, ব্যাংক হ্রাস পালে ব্যাংক করে ডেবিট এবং নগদ করে ক্রেডিট। আবার ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করতেছে, যার মাধ্যমে ব্যাংক হ্রাস পায়, ব্যাংক হ্রাস পালে করে ডেবিট, সংশোধনের জন্য নগদান বই করে ক্রেডিট। এরপরে এসো তৃতীয় নম্বরে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 6,500 টাকা। আচ্ছা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এর মাধ্যমে কি বোঝো? যে ব্যাংকের টাকা বাড়ে নাকি কমে?
তোমরাই বলো যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করতেছে, আদায় মানে কি নিজের কাছে নিচ্ছে, নিজের কাছে নেওয়া মানে কি হচ্ছে আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ব্যাংক যখন বাড়ে তখন করে ক্রেডিট, তাহলে তৃতীয় নম্বরে ব্যাংক করতেছে ক্রেডিট আর নগদান বই করবে ডেবিট। কি বলছি ভাইয়া, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যার ফলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে মানে ব্যাংক করতেছে ক্রেডিট, নগদ করতেছে ডেবিট। প্রথমটা যা করবে পরেরটা তার বিপরীত করবে, এটাই হচ্ছে রুল। প্রথমটা যা করবে পরেরটা তার বিপরীত করবে। দেখো প্রথমে ডেবিট করছে পরেরটা ক্রেডিট করছে, এখানেও প্রথমে ডেবিট করছে পরেরটা ক্রেডিট করছে, আবার তৃতীয় নম্বরে প্রথমটা ক্রেডিট করছে পরেরটা ডেবিট করছে। প্রথমে আমরা যা দিব দ্বিতীয়টা তাহার বিপরীত দিব। ওকে, এরপর এসো 4 নম্বরে, জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে 10,000 টাকা। আমি আবার বলতেছি, জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে 10,000 টাকা। ধরো ব্যাংকে প্রথমে কিছু একটা জমা দিচ্ছে, চেক ধরো ব্যাংকে জমা দিছে, জমা দেওয়ার ফলে ব্যাংকে বৃদ্ধি পাইছে। এখন সেই একই চেক যখন অমর্যাদা করে দিছে, ধরো আমি আরো সহজে বুঝাই, তুমি একজন মানুষ, তোমার কাছে 50 টাকার একটা নোট দিছে একজন, তুমি না দেখে সেটা পকেটে রাখছো, এরপরে যখন খুলে দেখলে তখন দেখলে ওই নোটটা ছেঁড়া অর্থাৎ অমর্যাদাকৃত, ওই নোটের কোনো মর্যাদা নেই। তাহলে যখন কেউ একজন তোমাকে 50 টাকা দিছিল তখন তোমার পকেটে টাকা বেশি হয়েছিল, বাট যখন দেখলে যে অমর্যাদাকৃত এই টাকা তুমি চালাইতে পারবে না, তখন কিন্তু আবার তোমার পকেটের টাকা কমে গেল, তখন যে 50 টাকা দিছিল সেই 50 টাকা আবার মাইনাস হচ্ছে। তা এইখানেও সেই একই সিস্টেম, যে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, প্রথমে যখন জমা দেয় তখন ব্যাংক বৃদ্ধি পায়, আবার সেই একই জিনিস যখন অমর্যাদাকৃত হচ্ছে তখন সেটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ ব্যাংক হ্রাস পাচ্ছে। আর ব্যাংকের হ্রাস মানে আমরা কি জানি, ডেবিট। ব্যাংকের হ্রাস মানে আমরা জানি ডেবিট। আর নগদান করবে ক্রেডিট, কারণ প্রথমটা যা করে দ্বিতীয়টা তাহার বিপরীত করে। এবার আমরা একেবারে 5 নাম্বার চলে আসছি, ব্যাংক সুদ মঞ্জুর 700 টাকা। আমি আবার বলতেছি, ব্যাংক সুদ মঞ্জুর 700 টাকা। সুদ মঞ্জুর মানে কি, বৃদ্ধি পাওয়া, সুদ মঞ্জুর করা, যে তুমি এই সুদটা পাবা। ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া। আমি আবার বলতেছি, ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া। তো ব্যাংক যখন বৃদ্ধি পাচ্ছে তখন ব্যাংক করতেছে, এই যে দেখো এখানে লিখে দিচ্ছি যে ব্যাংক যখন বৃদ্ধি পায় তখন ব্যাংক করে ক্রেডিট। তাহলে এখানে আমরা দিতে পারি যে ক্রেডিট, ব্যাংক করতেছে ক্রেডিট এবং নগদ করবে ডেবিট। আমরা কিন্তু এত সময় ধরে যেটা করছি এটা হচ্ছে বিশ্লেষণ, আমরা এটা করছি বিশ্লেষণ, যার কারণে আমরা এক মুহূর্তের ভিতর বা কয়েক মিনিটের ভিতরে পুরো অ্যান্সারটা আমরা সুন্দর করে সাজিয়ে করে ফেলতে পারবো। বুঝাইতে পারছি আমি কি বলছি ভাইয়া? তাহলে আমি আরো একবার বুঝাই, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ, যেটা আমি 4টা ফরজ কাজ পড়াইছিলাম তোমাদেরকে, সেই 4টা ফরজ কাজের একটা ফরজ কাজ, যার মাধ্যমে আমরা প্রথমটাকে ডেবিট পাই। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ডেবিট 87,300 টাকা। এরপর ব্যাংক সার্ভিস চার্জ, যার মাধ্যমে ব্যাংক হ্রাস পাচ্ছে, আর ব্যাংকের হ্রাস মানে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদ করবে ব্যাংকের বিপরীত, অর্থাৎ এই ব্যাংক যদি করে ডেবিট, নগদকে অবশ্যই ক্রেডিট করতে হবে। এরপরে আবার দেখো ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে, যখন পরিশোধ করতেছে ব্যাংক কমে যাচ্ছে, আবার দেখো যখন পরিশোধ করতেছে ব্যাংক কমে যাচ্ছে, আর ব্যাংক কমে যাওয়া মানে ব্যাংক ডেবিট করা, নগদান ক্রেডিট করা। এরপরে তৃতীয় নম্বরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, আদায় করতেছে, আমি আদায় করতেছি মানে কি বেশি হচ্ছে আমার, তাহলে যখন ব্যাংক বেশি করবে তখন ব্যাংকে আমরা ক্রেডিট দিব, নগদকে আমরা ডেবিট দিব। অমর্যাদাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে মানে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, সেক্ষেত্রে প্রথমে বৃদ্ধি হয়েছিল কিন্তু পরে যে আবার কমে গেছে, যখন অমর্যাদাকৃত হয়েছে তখন ব্যাংক হিসাব কমে গেছে, যখন ব্যাংক কমে যাবে তখন ব্যাংক করবে ডেবিট, সংশোধনের জন্য নগদান করবে ক্রেডিট। আবার 5 নম্বরে ব্যাংক সুদ মঞ্জুর, মঞ্জুর মানে হচ্ছে কি ভাইয়া, যখন মঞ্জুর করতেছে বৃদ্ধি পাচ্ছে, আর যখন বৃদ্ধি পাচ্ছে তখন ব্যাংক করতেছে ক্রেডিট আর নগদ করতেছে ডেবিট, সংশোধনের জন্য। দ্বিতীয়বার যে করবে সে হচ্ছে সংশোধনের জন্য করে। তাহলে তোমাদের এই এতটুকু পড়ানোর ভিতরে দুইটা জিনিস শুধু মুখস্থ করতে হয়েছে। দুইটা জিনিস কি, ব্যাংক বাড়লে কি করে, ব্যাংক কমলে কি করে। ব্যাংক যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেটা ক্রেডিট করতেছে, আবার ব্যাংক যখন হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে তখন সেটা ডেবিট করতেছে। ওকে, এইটুক যদি তুমি ক্লিয়ার করতে পারো ভাইয়া,
তাহলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণীতে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। আমি আবারও বলতেছি, এই যে যে বিশ্লেষণটা ভাইয়া, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু মুখস্থ করতে না পারলে করবে না, যত সম্ভব বোঝার চেষ্টা করবে। আমরা কি করি, গতানুগতিক সিস্টেমে খালি মুখস্থ করে যাই। হ্যাঁ, মুখস্থর দরকার আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভাইয়া। তাহলে আমি যে বিশ্লেষণ বুঝাইছি, এই বিশ্লেষণটা তোমরা প্রয়োজনে 3 বার দেখবা এবং লিখবা যে কিভাবে বিশ্লেষণটা করছি। এভাবে যদি করতে পারো তাহলে তোমাদের কোনো প্রকার কোনো ম্যাথের সমস্যা থাকবে না। দেখো, এবার ক নাম্বারে বলছে ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ কত। আমি আবার বলি, ক নাম্বারে বলছে ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ কত। তোমাদেরকে বুঝাইছিলাম আমি লাস্ট ক্লাসে মেমোরান্ডাম কি। যে হিসাব ব্যাংক আগে করে ফেলেছে, ব্যাংক আগে করে ফেলেছে সেটি হচ্ছে মেমোরান্ডাম। পরেরটা না, যেটি আগে করবে এবং ব্যাংক করবে সেটি হচ্ছে মেমোরান্ডাম। মেমোরান্ডামের ক্ষেত্রে নগদের কোনো খানা নাই। মেমোরান্ডামের কাজ, সকল কাজই করে হচ্ছে ব্যাংক। দেখো কিভাবে। এবং যেটা, যে কাজটা ব্যাংক প্রথমে ডেবিট করতেছে তাকে আমরা বলতেছি ডেবিট মেমোরান্ডাম। আবার যে কাজটা ব্যাংক প্রথমে ক্রেডিট করতেছে তাকে আমরা বলতেছি ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে আমরা আগে দেখি, এখানে প্রশ্নে বলছে ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ কত। দেখো, আমি তোমাদেরকে শর্ট করে একটু করাই। দেখো ক নাম্বার, এখানে দিই ক নাম্বার, ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ কত। তার মানে আমাদের দেখতে হবে একটা ডেবিট একটা ক্রেডিট আগে আমাদের করতে হবে, করার পরে দেখতে হবে প্রথমে ব্যাংক কোন কোন জায়গায় ক্রেডিট করছে। ওকে, ব্যাংক সার্ভিস চার্জ 350 টাকা, যার মাধ্যমে ব্যাংক কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ব্যাংক যখন হ্রাস পাচ্ছে, ব্যাংক করতেছে ডেবিট, তার মানে আমরা এটাকে ক্রেডিট মেমোরান্ডাম হিসেবে নিতে পারলাম না। ব্যাংক পদের নোট পরিশোধ করেছে 1200 টাকা, পরিশোধ যখন করতেছে তখন ব্যাংক হ্রাস পাচ্ছে, যার ফলে ব্যাংক প্রথমেই ডেবিট করছে, কিন্তু আমাদের এইখানে হওয়া লাগবে ক্রেডিট, নিতে পারলাম না। এরপরে দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যার ফলে ব্যাংক বৃদ্ধি পায়, এবং ব্যাংক যখন বৃদ্ধি পায় তখন কি করে, ক্রেডিট করে। এই যে আমরা একটা নিতে পারছি, তাহলে কি বলছি ভাইয়া, এই যে এটি হচ্ছে একটা ক্রেডিট মেমোরান্ডাম, এটাই হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। এই দেখো, আমাদের দুটার দিকে জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যখন ক্রেডিট মেমোরান্ডাম বলবে, প্রথমটা ব্যাংক করতেছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা ব্যাংক করতেছে, এবং সেটা ক্রেডিট করতেছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে এটা প্রথমে ব্যাংক করতেছে এবং প্রথমে ক্রেডিট করতেছে, এই কারণে আমরা এটাকে কি নিতে পারি, ক্রেডিট মেমোরান্ডাম নিতে পারি। তো ক নাম্বারে দিয়ে আমরা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, আমরা শর্ট করে এখানে লিখতেছি, তোমরা সুন্দর করে লিখে নিও। লভ্যাংশ আদায়, লভ্যাংশ আদায়, লভ্যাংশ আদায় হচ্ছে কত টাকা, 6500 টাকা। এরপরে দেখো, জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, যখন অমর্যাদাকৃত হচ্ছে তখন ব্যাংক হ্রাস পাচ্ছে, যার ফলে ব্যাংক করতেছে ডেবিট, তার মানে এটাকেও আমরা নিতে পারলাম না। এরপরে আসো 5 নম্বরে, ব্যাংক সুদ মঞ্জুর 700 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর 700 টাকা, যার ফলে ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক বৃদ্ধি পাইছে। আর ব্যাংক যখন বৃদ্ধি পায় তখন ব্যাংক করে ক্রেডিট। দেখো এখানে কিন্তু ব্যাংক ক্রেডিট করছে, ব্যাংকই প্রথমে করছে, আবার সেটা ক্রেডিট করছে, তাহলে আমরা এখানে ক্রেডিট মেমোরান্ডাম হিসাবে এটাকে রাখতে পারি, এটাকে আমরা টিক দিলাম। তাহলে আরো একটা যাই, সেটা হচ্ছে সুদ মঞ্জুর, সুদ মঞ্জুর, সুদ মঞ্জুর হচ্ছে কত টাকা, 700 টাকা, 7 + 12 7200 টাকা। এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। দেখছো কত সহজ। তার মানে এই ব্যাংক সমন্বয় বিবরণী মানে প্রথমে যদি তুমি বিশ্লেষণটা করে নিতে পারো তাহলে তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে ভাইয়া। তাহলে আমরা ক নাম্বারটা পুরোপুরি ক্লিয়ার। এরপরে এসো খ নাম্বারে। খ নাম্বারে বলছে 1 2 3 4 নং তথ্যের জাবেদা দাও। এই জাবেদার ক্ষেত্রে ভালো করে মন দিয়ে শোনো, আমি আবার বলতেছি ভালো করে মন দিয়ে শোনো। একটা জিনিস, ব্যাংক সমন্বয় বিবরণী যখন এই গ নাম্বারটা করতে যাচ্ছ তখন করবা, এই জিনিসটা মনে রাখবা, ব্যাংক বাড়লে কি হয়, ব্যাংক হ্রাস পালে কি হয়। কিন্তু যখন এই জাবেদা করতে যাবা তখন আমরা যে সিম্পলি যে সিস্টেমে করে আসি, হিসাব বিজ্ঞানের অন্য সকল ম্যাথ আমরা যেভাবে করে আসি সেই সিস্টেমটা মনে রাখবা। ওকে,
তাহলে খ নাম্বার হচ্ছে সিম্পলি যে সিস্টেম মনে রাখো, অর্থাৎ জাবেদার ক্ষেত্রে সিম্পল সিস্টেম, আর অন্য সবগুলোর ক্ষেত্রে মেমোরান্ডাম এবং ব্যাংক, এই ব্যাংক সম্বন্ধে বিবরণী, সেক্ষেত্রে আবার তোমার ব্যাংক বাড়লে ক্রেডিট দিবা, ব্যাংক কমলে ডেবিট দিবা। ঠিক আছে, এবার আসো খ নাম্বারে। ভাইয়া খ নাম্বারে হচ্ছে 1, 2, 3, 4 নং তথ্যের জাবেদা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 এই চারটার আমাদের জাবেদা দিতে হবে। দেখো 1 নাম্বারে যাই আমরা। আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, তুমি সুন্দর করে খাতায় সুন্দর করে লিখবা, পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবা। 1 নম্বরে বলছে ব্যাংক সার্ভিস চার্জ 350 টাকা। প্রথমেই দেখবো আমরা কোনটা হ্রাস পাচ্ছে, এই প্রত্যেকটা কিন্তু ব্যাংক আছে, ব্যাংকের সাথে সম্পর্ক আছে। আগে আমরা ব্যাংকটা খুঁজে বের করবো যে ব্যাংক ক্রেডিট নাকি ব্যাংক ডেবিট। ব্যাংক সার্ভিস চার্জ 350 টাকা, এর মাধ্যমে ব্যাংক হিসাবটা হ্রাস পাচ্ছে বা ব্যাংক হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি করব, ব্যাংকে ক্রেডিট করব। তাহলে ডেবিট কাকে করব, ডেবিট করব হচ্ছে সার্ভিস চার্জকে। সার্ভিস চার্জ বা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা দিতে পারি ব্যাংক হিসাব ডেবিট, সরি ব্যাংক চার্জ ডেবিট, চার্জ ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কি বলছি ভাইয়া, ব্যাংক চার্জ ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা প্রথমেই এই সবগুলা এন্ট্রি, মানে একটা এন্ট্রি দেখে তোমরা এটা দেখবা যে ব্যাংকে আমরা কি করতেছি, ব্যাংক কমতেছে নাকি বাড়তেছে। ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ কি ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। আমি বলছি এখানে সিম্পলি চিন্তা করবা যে ব্যাংক থেকে যখন টাকা কমে যায় বা সম্পদ কমে যায়, সম্পদকে আমরা কি করি, ক্রেডিট করি। তাহলে দেখো ব্যাংক হিসাবে একটি সম্পদ, এবং সেই সম্পদ যখন কমে যাচ্ছে ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করছি, এবং ব্যাংক চার্জ ডেবিট। এরপর আসো 2 নম্বরে, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা। তাহলে ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করছে, এক্ষেত্রে আমরা দিব যখন পরিশোধ করতেছে তখন ব্যাংক হ্রাস পাচ্ছে, যার ফলে ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করব। তাহলে ডেবিট কি দিব, ডেবিট দিব হচ্ছে ব্যাংকের প্রদেয় নোট হিসাব, মানে প্রদেয় নোট, প্রদেয় নোট হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় নোট, এই নোটকে আমরা ডেবিট দিব এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট দিব। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমার 1 এবং 2 নাম্বার ক্লিয়ার। এরপরে এসো 3 নাম্বারে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ভাইয়া তোমাকে বলছিলাম ব্যাংক যখন লভ্যাংশ আদায় করতেছে, আদায় করার ফলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে। আমরা সাধারণভাবে চিন্তা করি একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর সম্পদ যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমরা ব্যাংক হিসাবে ডেবিট করে দিব। ব্যাংক হিসাব ডেবিট, আর হচ্ছে কিসের বিনিময়ে যাচ্ছে, লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, আর লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাহলে কি হয়েছে ভাইয়া, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট। এবং 4 নম্বরে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে 10,000 টাকা। এইখানটা একটু বোঝার বিষয় আছে। দেখো ব্যাংক থেকে আমরা এটা তো বুঝতে পারছি যে ব্যাংকের টাকা কমে যাচ্ছে, আর যখন সিম্পলি চিন্তা করবো যে ব্যাংকের টাকা কমে যাচ্ছে তখন ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করতেছি। সিম্পলি যখন জাবেদার সময়, তখন একটি সম্পদ কমে যাচ্ছে মানে ব্যাংক হিসাবে আমরা কি করতেছি ভাইয়া, ব্যাংক হিসাবে ক্রেডিট করতেছি। তাহলে ডেবিট করব কিসে, দেখো এই যে চেকটা অমর্যাদাকৃত হচ্ছে, এই চেকটা কার চেক, এই চেকটা হচ্ছে প্রাপ্য হিসাবের চেক, মানে তুমি যার কাছে টাকা পাবা, দেনাদারের চেক। যখন দেনাদারের চেক অমর্যাদাকৃত হয় তখন দেনাদার হিসাবকে ডেবিট করতে হয়, আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা দেনাদারকে ডেবিট করব, দেনাদার ডেবিট, আর একটা হচ্ছে তোমার ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছো ভাইয়া? তাহলে
ব্যাংক চার্জ হিসাব ডেবিট। 1 নম্বরে ব্যাংক সার্ভিস চার্জের ক্ষেত্রে কি করছি, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বরে প্রদেয় নোট হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। 3 নম্বরে যে দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয়, যার ফলে ব্যাংক বৃদ্ধি পাইছে, মানে একটা সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাবকে ডেবিট করছি, লভ্যাংশকে ক্রেডিট করছি। 4 নম্বরে হচ্ছে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, যার ফলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাবটা বৃদ্ধি পাইছে আর ব্যাংক হিসাবের টাকা হ্রাস পাইছে। ওকে, তাহলে ভাইয়া তোমরা এই ক নাম্বার অর্থাৎ ক্রেডিট মেমোরান্ডামের বিষয়টা এবং খ নাম্বার এই চাবিদার বিষয়টা তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হইতে পারছো। আমি আশা করি এখানে তোমাদের আর কোনো প্রবলেম নাই। তো আজকে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ডের 2021-এর পুরা অঙ্কটা বিশ্লেষণ করছি খুব সুন্দরভাবে, এবং ক নাম্বার খ নাম্বার পুরোপুরি ক্লিয়ার করছি, এবং গ নাম্বার আমরা আগামী দিনের জন্য রাখি, কারণ আগামী দিন একদিনে যদি এতটা বুঝাই তাহলে তোমাদের বুঝতে একটু প্রবলেম হবে। আজকে যেটুকুই পড়ছো এটুকু খুব সুন্দরভাবে নোট করবা, এবং একটা অঙ্ক প্রয়োজনে 3 বার থেকে 4 বার করবা। ওকে, আর যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টে জানাও। আজকের মতো এই পর্যন্তই ভাইয়া, আল্লাহ হাফেজ।